হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাজপ্রতাপের ঠেক। আপনারা শুনছেন বহুল সাফল্যমণ্ডিত তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন সিরিজ প্রজেক্ট পার্সিং শো সিজন 6-এর দ্বিতীয় গল্প। গল্প শুরু করবার আগে একটু প্রথম গল্পের ব্রিফিং দিয়ে রাখি। কামতাপুর রাজ্যের বিরাট প্রাচীন দুর্গের পার্শ্ববর্তী জঙ্গলে তারানাথ এক গুরু সঙ্গ বেঁধেছে। গুরুর নাম লোকনাথ চক্রবর্তী। সে গুরুর কাছে সৃষ্টির আদিকে দর্শন করবার ভিক্ষা চাইলে গুরু জানায় তারানাথকে 9 দিনের জন্য অন্ধ করে দিলে সে মনকে কেন্দ্রীভূত করতে পারবে এবং দর্শন করতে পারবে কাঙ্ক্ষিত রূপ। তবে গুরুর এসবে আসলেই ভ্রুক্ষেপ ছিল না। তার দৃষ্টি ছিল ওই প্রাচীন দুর্গের কোনো এক গুপ্ত তোষাখানার চাবির ওপর, যে চাবি থাকত কামতাপুর রাজ্যের ছোট রাজকুমার জয়চরণ সিংহের কাছে। জয়চরণ সিংহের দাদা অম্বিকাচরণ মদ্যপ ও অকৃতদায়। তাদের বাবা অর্থাৎ রাজা বিশ্বনাথ সিংহ তখন অসুস্থতায় শয্যারত। লোকনাথ চক্রবর্তী ছলে বলে তারানাথকে ওই দুর্গের মধ্যে পাঠিয়ে দেয় মিথ্যে অন্ধ সাজিয়ে। এদিকে তারানাথ অপটু অন্ধের অভিনয় করতে করতে জয়চরণের কপালে দেখে মৃত্যুযোগ। জয়চরণের মুখে তারানাথ শোনে কেদারনাথ চক্রবর্তীর কথা। আজ তারপর এই সম্পত্তির প্রতি কিন্তু আমার কোনো মায়া নেই ঠাকুরমশাই। রাজত্ব সামলাতে সামলাতে আমরা ক্লান্ত। আমরা বলতে আমার এবং আমাদের পিতার কথা বলছি। দাদার মধ্যে তেমনভাবে কখনোই আগ্রহ দেখিনি। তবুও বিরাট সাম্রাজ্যের এত লোকপ্রিয়তা, এত মানুষের ভরসা আমাদের এখনও রাজা করে রেখেছে। তবে যে সম্পত্তিকে আগলে রাখার জন্য আমার এই দুশ্চিন্তা, তা জানতে গেলে একটি ঘটনা আপনাকে জানতে হবে, যে ঘটনার সাক্ষী ছিলেন আমার প্রপিতামহ, নির্ভীক, শক্তিশালী ওই এই কামতানগরের প্রতিষ্ঠাতা রঘুনাথ সিংহ। তবে যে ঘটনা এখন আমি আপনাকে বলতে চলেছি, তার প্রধান চরিত্রে ছিল একটি 22 থেকে 23 বছরের ছেলে। তার বংশ পরিচয় বা কোথার থেকে এসেছিল তা জানা যায় না, কেবল তার নামটা জানা গিয়েছিল, ব্রাহ্মণ সন্তান কেদারনাথ চক্রবর্তী। আমার শরীর, মন ও মস্তিষ্কের ভেতরে এক ভয়ঙ্কর সুপ্ত বিস্ফোরণ ঘটে গেল কামতাপুরের ছোট রাজপুত্র জয়চরণ সিংহের মুখে কেদারনাথ চক্রবর্তীর কথা শুনে। তবে সে সময় শুধু শুনে যাওয়া ছাড়া উপস্থিত বুদ্ধি আমায় নিষেধ করে দিল কোনো রকম দৃষ্টান্তমূলক অভিব্যক্তি না প্রকাশ করতে। জয়চরণ বলে চলল, আমার পিতামহ রঘুনাথ সিংহ তখন নিজের সাম্রাজ্য প্রায় গুছিয়ে ফেলেছেন। প্রজাসহ আশেপাশের রাজ্যে তার নামের গণমুগ্ধ মানুষের অভাব ছিল না। আমাদের পিতা বিশ্বনাথ সিংহ তখন দায়িত্বভার নিয়ে ফেলেছেন কামতাপুর রাজ্যের। আমার দাদা অম্বিকাচরণ জন্ম নিয়েছে তখন। তবে আমি সে সময় পৃথিবীর আলো দেখিনি। কাজেই ঠাকুরদার কাছে তখন সদ্য আগত রাজবাড়ির নতুন সদস্য তার একমাত্র দৌহিত্রের সঙ্গে খুনসুটি খেলাধুলা করবার সময় ছিল বিস্তর। দাদুর চোখের মনে ছিল অম্বিকাচরণ। তা এভাবেই দিন যাচ্ছিল বিনা ঝঞ্ঝাটে। এর মধ্যেই যে দাদুর শরীরে বাসা বাঁধছিল মরণ ব্যাধি, তার আঁচ রাজবাড়ির কেউ পায়নি। তবে দাদু নাকি মাঝে মাঝে বলতো যে যমলোকের সমন এসে গেছে, তাকে খুব শীঘ্রই নাকি পৃথিবীর মায়া কাটাতে হবে। বাবা মা রাজবাড়ির প্রত্যেকেই উদ্বিগ্ন হয়ে উঠছিল এই ব্যাপারটা নিয়ে। রাজ্যের মানুষরা, যার যতদূর জানাশোনা ছিল, প্রত্যেকেই নানা রকম টোটকা, ঔষধ, ডাক্তার, ব্যাধি এসব নিয়ে আসতো ভিন দেশ থেকে। সকলেই চাইতো অমন দেবতাতুল্য মানুষটিকে যেন না হারাতে হয়। তাই এভাবে আরও কয়েক মাস কাটবার পর রঘুনাথ সিংহ আপনজনদের সঙ্গে দেখা করা পর্যন্ত বন্ধ করল। সে চাইতো পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে যেন তার প্রিয় মুখপাত্রগুলিকে দুঃখী অবস্থায় না দেখতে হয়। এমনকি তার একমাত্র হৃদয়ের টুকরো আমার দাদা অম্বিকাচরণকেও সে নিজের কাছে আর টানত না। শুধুমাত্র যে ব্যক্তি দাদুকে 3 বেলার খাবার দিতে যেত, তার কাছ থেকেই খবর নিত সবার। এমন চলতে চলতেই ভগবানের দর্শন পাওয়া গেল কেদারনাথ চক্রবর্তী নামের এক ভবঘুরে কম বয়সী ছেলের রূপে। শুনেছি তার সঙ্গী ছিল একটা কালো মিশমিশে কুকুর। সে যেখানেই যেত ওই কুকুরটির সঙ্গে সঙ্গে ঘুরত। মানুষটির গায়ের রং ছিল বকের মতন ধবধবে, মাথা ভর্তি জটা,
আমাদের বাড়িতে এসে সে বলল সে নাকি দাদুকে সুস্থ করে দিতে পারবে। রাজবাড়ির লোকেদের তখন অবস্থা খড়কুটো আঁকড়ে ধরবার মতো। কেদারনাথ চক্রবর্তী দাদুকে একদম সুস্থ করে দিয়েছিল। তার কোনো এক গোপন ক্ষমতায় এই অসাধ্য সাধন হয়েছিল। দাদুও তা বলেন। কিভাবে কি করেছিলেন ওই মানুষটি তার জানা যায়নি। এরপরেও কিন্তু কেদারনাথ চক্রবর্তী বেশ কিছুদিন ছিল এই বাড়িতে। দাদুর সঙ্গে তার ভাব জমে গিয়েছিল বিস্তর। তবে সে চলে যাওয়ার আগে দাদুর হাতে দিয়ে গিয়েছিল একটি আশ্চর্য নীল পাথর। নীল পাথর? হ্যাঁ, নীল পাথর। তার নাম নীলকান্ত মুনি। সে পাথর নাকি দাদুর হাতে দিতেই সেটির থেকে ঠিকরে বেরোতে শুরু করেছিল নীলচে আলোর আভা। বাবা নিজের চোখে সে ঘটনা দেখেছে। কিন্তু যখনই পাথরটি দাদুর হাতের থেকে বাবার হাতে এসেছে তখনই নিভে গেছে তার আশ্চর্য দ্যুতি। সেটাও কি সম্ভব? উনি কি বলে গেছিলেন? পাথরটি বহু মূল্যবান কিছু কি? বহু মূল্যবানই বটে, তবে উপযুক্ত ব্যক্তির হাতে না পড়লে সে বস্তুর মূল্য বৃদ্ধি পায় না। কেদারনাথ চক্রবর্তী দাদুকে আরও কিছু বলে গিয়েছিল বলে আমাদের সকলের ধারণা। কারণ বাবার মুখেই শুনেছি উনি চলে যাওয়ার পর থেকেই দাদু কেমন উতলা হয়ে উঠেছিলেন। বাড়িতে থাকতেন না খুব বেশি সময়। বহু মাস পর পর বাড়িতে ফিরতেন কয়েকদিনের জন্য, আবার বেরিয়ে পড়তেন। অবশেষে যেবার ফিরে এলেন আর গেলেন না সেবার। তাকে দুর্গের ভেতরেই কামড়ালো এক বিষধর সাপে। সে সময় আমাদের জ্যাঠামশাই এসেছিলেন সম্পত্তির ভাগ বুঝে নিতে। অর্থাৎ রাজা বিশ্বনাথ সিংহের কোনো দাদাও আছে? আছে ঠাকুরমশাই। বিজয়চরণ সিংহ ছিল তার নাম। ভগবানের কোনো বিচিত্র লীলাই বলতে পারেন এটা। এই সিংহ বাড়ির কোনো বড় ছেলেই রাজমুকুট সামলানোর মতন উপযুক্ত হয়ে জন্মায়নি। যেমন আমার দাদা অম্বিকাচরণ, ঠিক তেমনই আমার জ্যাঠামশাই বিজয়চরণ। দাদু তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিয়েছিলেন শুনেছি। যতবার ফিরে ফিরে এসেছে ততবার তাকে অপমান করে পাইক পেয়াদা দিয়ে রাজ্য ছাড়া করা হয়েছে। দাদু যখন মারা গেল তখন সে এখানেই ছিল। বাবা তাকে বলেছিল একত্রে শ্রাদ্ধকর্ম সম্পূর্ণ করে তাকে রাজকর্মে টেনে নিতে, কিন্তু না, সে আর থাকেনি। কেবল ঘাট কাজের দিন মুন্ডন করিয়ে সে কামতাপুর ছেড়েছিলেন। আর সেই নীল পাথর? সেটি যেখানে দাদু রেখেছিলেন সেখানেই আছে। দাদু ছাড়া কারোর হাতেই সেই পাথর প্রজ্বলিত হয়ে ওঠেনি। বাবার কাছে ওই পাথরের হদিশ দিয়ে যাওয়ার সময় দাদু বলেছিলেন 1895 সালে এক বিরাট মড়ক লাগবে কামতাপুরে। সে মৃত্যুলীলা ছড়িয়ে পড়বে গঙ্গোত্রী ধরে সারা দেশে। জলে ভাসমান অবস্থায় ঘুরে বেড়াবে অজস্র লাশ। এই নারকীয় কাণ্ড থেকে রক্ষা পাওয়ার উপায় আছে ওই পাথরে, যা দিয়ে গিয়েছিলেন কেদারনাথ চক্রবর্তী। এবং উনি এটাও বলে গিয়েছিলেন এই বাড়িতেই থাকবে ওই পাথরের উপযুক্ত সত্ত্বাধিকারী। পাথর একবার প্রজ্বলিত হয়ে উঠলে সে ঠিক টের পেয়ে যাবে তাকে কি করে আটকাতে হবে মহাপ্রলয়। আপনি সে পাথর হাতে নিয়ে দেখেছেন? দেখেছি ঠাকুরমশাই। তবে নীলকান্তমণি সকলের হাতে জ্বলে না, আমার হাতেও জ্বলেনি। সে খুঁজে নিতে জানে তার উপযুক্ত মালিককে। পাথরটি জীবন্ত ঠাকুরমশাই। সাল তখন 1893। জয়চরণের মুখে শোনা কেদারনাথ চক্রবর্তীর বলে যাওয়ার সময়সীমার থেকে তখন মাত্র 2 বছর এগিয়ে আছি। অর্থাৎ সে বলে গিয়েছিল 1895 সালে সমস্ত কিছু শেষ হয়ে যেতে চলেছে, আর আমি ওই বাড়িতে বসে আছি 1893 সালে। কি আশ্চর্য সমাপতন ভাবতে পারছো? কেদারনাথ চক্রবর্তী এই নামটা আমার জীবনে কতবার ফিরে ফিরে এসেছে এমন বিচিত্রভাবে। তবে এবার যে ঘটনার মধ্যে আমি জড়িয়ে পড়লাম নিজের অজান্তেই, তার ভয়াবহতা আমায় বহন করতে হয়েছে আগত প্রায় 2 বছর ধরে। কত ঘটনা যে তোমাদের বলা বাকি তারই অত্তা নেই। যাই হোক, সহ্য ক্ষমতা আর বিশ্বাস করবার আকাঙ্ক্ষা যদি থাকে তবে চলে যাবার আগে সব বলে দিয়ে যাব তোমাদের। কেদারনাথ চক্রবর্তী যেমন চলে যাওয়ার আগে আমায় নেপথ্য থেকে চালনা করে দিয়ে গিয়েছিল। তো এবার ঘটনায় আসি। জয়চরণ এটুকু বলে উঠে দাঁড়িয়ে ঘরের চারিপাশে পাংশু মুখে কয়েকবার পায়চারি করল। তারপর বলল,
আচ্ছা, এই ঘরে রাত্রি যাপন করতে আপনার কি অসুবিধা হবে? একদমই নয়। আপনিও কি এখানেই থাকবেন? নিঃসন্দেহে এই ঘরের থেকে আপাতত আমার অন্যত্র যাওয়ার উপায় নেই ঠাকুরমশাই। তবে দুশ্চিন্তা একটাই, যে সম্পদ জখের মতন আগলে রেখেছি এতদিন যাব, তা আমার অবর্তমানে আসলেও সুরক্ষিত থাকবে কি না। দাদা এমনিতেই উঠে পড়ে লেগেছে ওই নীলকান্তমণি হাতানোর জন্য। তাকে কিভাবে বোঝায় যে ওটি কোনো গুপ্তধন নয়, ওই মণিতে সুপ্ত আছে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচানোর ক্ষমতা। কিছু একটা ঘটতে চলেছে ঠাকুরমশাই আগামী বছর দুয়েকের মধ্যেই, যার পূর্বাভাস দিয়ে গিয়েছিল ওই আশ্চর্য ব্যক্তি কেদারনাথ চক্রবর্তী। আপনার মতে কি বলে, আমার অবর্তমানে বাবা কি ওটিকে আগলে রাখতে পারবেন? এমনিতেই সে শয্যাগত। জয়চরণ নত মস্তকে পুনরায় এসে বসে পড়ল আসনের ওপর। আমার মন তখন রীতিমতো দুই নৌকায় পা দিয়ে ফেলেছে। মনের মধ্যে প্রশ্ন জমতে শুরু করেছে উত্তরোত্তর। তবে বেশি কৌতূহল সন্দেহ উদ্রেগের কারণ হতে পারে, এই ভেবে চুপ করে রইলাম। গুরুদেবকে কথা দিয়েছি চাবি নিয়ে 3 দিনের মধ্যেই ফিরব, আর আমাকে ফিরতেই হবে, কারণ এভাবে অন্ধের অভিনয় করে আর বসে থাকা সম্ভব হচ্ছে না। এদিকে কেদারনাথ চক্রবর্তীর রেখে যাওয়া নীলকান্ত মণির যে নিশ্চয়ই কোনো বৃহৎ উদ্দেশ্য আছে, সে বিষয়ের রহস্য ভেদ করবার জন্য মস্তিষ্কের শিরা উপশিরা যেন ছিঁড়ে যাচ্ছে। বেশ খানিকক্ষণ অসহ্য নীরবতার পর আমি একটা কাঙ্ক্ষিত প্রশ্ন করেই ফেললাম। বললাম, বলছিলাম মহাশয়, অপরাধ নেবেন না। জানতে খুব ইচ্ছে করছে, কেদারনাথ চক্রবর্তী দেওয়া ওই নীলকান্ত মণি কোন জায়গায় সযত্নে রেখেছেন? জয়চরণ মাথা নিচু করেই উত্তর দিলে, আমরা এখন যে ঘরে বসে আছি তার তক্তপোষের তলা থেকেই শুরু হয়েছে এই তোষাখানায় যাওয়ার রাস্তা। ওই পথ ধরেই কিছুটা যেতে পারলে শুরু হবে প্রথম দরজা। এরকম মোট 5টি দরজা আছে, যেগুলি পার করে যেতে পারলে পাওয়া যাবে নীলকান্তমণি। দয়া করে এটা ভাববেন না আপনি দৃষ্টিশক্তিহীন বলে আপনাকে এই কথা বলছি। কাউকে না কাউকে তো আমার জানিয়ে যেতেই হতো এই নীলকান্তমণির হদিশ। আজ থেকে ওই মণির ঠিকানা জানলাম আমি, আপনি এবং আমার পিতা, এই 3 জন। আপনি যদি কাউকে উপযুক্ত মনে করেন তাহলে জানিয়ে দেবেন এই দুর্গের কথা, আর যদি তেমন কাউকে না পান তাহলে মিশে যাক ওই মণি মাটির সাথেই, কারণ এই 5টি চাবি ছাড়া ওই মণি পর্যন্ত পৌঁছানো অসম্ভব। বলে জয়চরণ তার কোমরের গোছের ওপরে চাবিগুলোর ওপর হাত বোলালো একবার। আমি যদিও সেগুলি আগেই পর্যবেক্ষণ করে নিয়েছি। এমন সময় লক্ষ্য করলাম ঘরের একটি ছোট্ট জানালার ফোকরের ওপারে বারংবার ভেসে উঠছে গুরুদেবের পুষে রাখা শালিক পাখিটির কুৎসিত মুখ। সুতরাং আমি মনে মনে যাই ভাবি না কেন, যাই সংকল্প করি না কেন, ওই পাখি গিয়ে এখানকার খবর সমস্ত পাঠিয়ে দেবে তার মনিবের কাছে। একই সময় এটাও মাথায় এলো, গুরুদেবকে যদি আমি গিয়ে সবটা সত্যি বলি, তাহলে হয়তো উনি নিশ্চয়ই এই ব্যাপারটার একটা সুপরিণতি ঘটাবেন। হয়তো আমি এখন যা বুঝতে পারছি তা তিনি অনেক আগের থেকেই বুঝতে পেরেছেন। এক কথায় ওই মুহূর্তে গুরুদেবই ছিলেন আমার একমাত্র ভরসা, কারণ অন্ধ সেজে যখন একবার এই দুর্গে প্রবেশ করেই ফেলেছি, তখন কোনো কারণে কোনো মুহূর্তে ধরা পড়ে গেলে আমার মৃত্যু নিশ্চিত। ঠিক করলাম ওই রাতেই চাবিটা হাতিয়ে নেওয়ার কোনো একটা ব্যবস্থা করবই। বাকি দিনটুকু জয়চরণের সঙ্গে যা কথাবার্তা হলো তা খুবই স্বাভাবিক, গুটি কয়েক কথা। সন্ধ্যা নাগাদ আমায় ঘরে রেখে 2 হাতের মুঠোয় শস্যদানা নিয়ে জয়চরণ ওই ঘরটির ছাদে চলে গেল। বুঝলাম ইতিমধ্যে গুরুদেবের পাখিটিও জয়চরণের নরম মনকে বশ করে ফেলেছে। ওই পাখিটিকেই হয়তো নিয়ম করে সে খেতে দিতে যায় 2 বেলা। কিছু একটা ভয়ঙ্কর রহস্য ঘনীভূত হচ্ছে আমার আড়ালে।
যার ভয়াবহতা আমায় ভস্ম করে দিতে পারে মুহূর্তেই। সম্মুখে রাখা ফল সাজানো থালার থেকে আমি গুটি কয়েক ফল মুখে দিলেও দুশ্চিন্তাগ্রস্ত কামতাপুরের ছোট রাজকুমার এখনো এক ফোঁটা জলও গলায় ঢালেননি। তবে আমার গণনা যে অমন নিষ্ঠুরভাবে ওই রাতেই সত্যি হয়ে যাবে তা ভাবতেই পারিনি। 3 দিনের সময় দিয়েছিলাম জয়চরণকে, সেটাও সে পেল না। রাত তখন গভীর হবে। আমার চোখে ঘুমের নরম স্মৃতি মিশছে আর ছিঁড়ে যাচ্ছে। কোনো কোনো সময় দেখছি সে তক্তপোষের ওপরেই শুয়ে আছে, আবার কোনো কোনো সময় দেখছি দরজার বাইরে সরু গলিটা দিয়ে সে পায়চারি করছে। ঘরের ভেতরে ও প্রবেশদ্বারের কাছে জ্বলছে 2টি মশাল। লক্ষ্য করে দেখবে রাতের বেলায় অনেক দূরের শব্দও শোনা যায় নিস্তব্ধতার আড়াল থেকে। ঠিক তেমনই একসময় নিস্তব্ধতার আড়াল থেকে আমি অনুভব করলাম পশ্চিমের ঘরের দিকে আসবার সিঁড়ি দিয়ে কেউ যেন উপরে উঠে আসছে। আমার ধারণা পরিণতি পেল যখন দেখলাম পায়চারিরত জয়চরণ সিংহ ঠিক দরজার সম্মুখে এসে দাঁড়িয়ে পড়েছে। তার দৃষ্টিও সিঁড়ির দিকে এবং চেহারায় উৎকণ্ঠা মিশ্রিত কৌতূহল। কয়েক মুহূর্তের মধ্যেই একটা ভারী জুতোর শব্দ এসে দাঁড়ালো তার সম্মুখে। শুনতে পেলাম, ভাই, আমায় তোষাখানার চাবিটা দে তো। তুই আমায় এতদিন ধরে লুকিয়ে এসেছিস এই এই নীলকান্তমণির বিষয়টা। হ্যাঁ, আমাকে বাবা তুই দুজনে মিলে বোকা বানিয়ে এসেছিস এতদিন যাবৎ। আমি জানি কেন এই কাজ তোরা করেছিস। আমি জানি, কারণ ওই মনির আসল দাবিদার হলাম আমি। ভালো ছেলের মতো চাবিটা আমায় দিয়ে দে, বাকিটা আমি বুঝে নেব বাবার সঙ্গে। আমি পুরো দৃশ্যটা চোখের সামনে দেখছি, কিন্তু কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে পারছি না নিজের পরিচিতির কারণে। যে চাবির জন্য এত কাঠখড় পোড়ালাম সে চাবি কি হাতছাড়া হতে চলেছে? নীলকান্তমণি এ বাড়ির সম্পত্তি হলেও তার সঙ্গে তখন মিশে গেছে আমার ব্যক্তিগত আবেগ ও বংশসূত্র। গুরুদেবের কাছে চাবি পৌঁছে দিলে একবারের জন্যেও হয়তো ওই মণি আমি দেখতে পেতাম, কিন্তু সে অবধি কি সম্ভব হবে না? এসব কথা বৈশাখীর ক্ষিপ্র ঝড়ের মতো আমার মন ও মননকে তখন আবিষ্ট করে ফেলেছে। ঠিক তখনই অম্বিকাচরণের হাতে ঝলসে উঠল একটা চকচকে ছুরি, যার ধারালো ইস্পাতি ও ফলায় প্রতিফলিত হচ্ছে প্রজ্বলিত মশালের লেলিহান শিখা। আমি মরা মাছের দৃষ্টি নিয়ে আড়ে আড়ে সেদিকে দেখছি। বুঝলাম অম্বিকাচরণ যেখানের থেকে যাই খবর পাক না কেন আমার আসল পরিচয়টা সে পায়নি। সে আমাকে অন্ধই ভাবছে, নইলে কি করেই বা ঘরের ভেতরে আমি রয়েছি জেনেও এমন মারাত্মক পদক্ষেপ সে নিচ্ছে। আমি কিন্তু এ সমস্ত তোমাদের কাছে ভেঙে বলছি বলে এই নয় যে আমার সম্মুখে তখন ঘনায়মান ঘটনাটি থমকে আছে কোনো এক পর্যায়ে। ততক্ষণে অম্বিকাচরণ তার হাতের অস্ত্রটিকে রুদ্ধশ্বাসে বসিয়ে দিয়েছে বার কয়েক তার ভাইয়ের বুকে। অবাক করা বিষয় হলো জয়চরণ তার মৃত্যু যন্ত্রণায় একবারের জন্যও কাকুতির বহিঃপ্রকাশ করল না। বুঝতে পেরেছিলাম সে এতটাই আশ্চর্য হয়ে পড়েছিল আকস্মিক বিস্ময়তায় যে মৃত্যুর বিষাণ কানে বাজতে থাকা সত্ত্বেও প্রাণ ভিক্ষার অঙ্গীকারকে সে মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিল।
এই প্রথমবারের জন্য একটি খুন আমি নিজের চোখের সামনে দেখেছিলাম, আর পরবর্তীতে আরও একটি খুন দেখেছিলাম মটলেনে চলে আসার পর। সেই সুবালার জাতিস্বর হয়ে ফিরে আসার ঘটনা তো আমি তোমাদের আগেই বলেছি। যাই হোক, ঘটনায় আসি। অম্বিকাচরণ জয়চরণের কোমর থেকে চাবির গোছা তুলে নিয়ে অনহন করে চলে গেল সিঁড়ির দিকে। আমিও ঠিক করলাম দ্রুত ওই দুর্গের থেকে আমাকেও বেরিয়ে পড়তে হবে, নইলে এই সম্পূর্ণ ব্যাপারটায় হত্যাকারীর তীর তো আমার দিকেই আসতে বাধ্য। কিন্তু বেরোবো কোন জায়গার থেকে? অম্বিকাচরণকে না হয় কেউ সন্দেহ করবে না, কিন্তু আমায় তো কেউ দেখে ফেললে প্রশ্ন করতে ছাড়বে না। তার উপর আমি তো সকলের কাছে অন্ধ। একটা অন্ধ মানুষ কি একা একা হেঁটে বেরিয়ে যেতে পারে? কি করব, কি করতে পারি, এসব ভাবছি। এমন সময় বাইরের সিঁড়ির থেকে উঠে আসতে শুনলাম বেশ কয়েকটি হন্তদন্ত পায়ের শব্দ। এক মুহূর্তের জন্য ভেবেছিলাম ওটাই হয়তো আমার শেষ রাত। ঠিক সেই সময় মাথায় এলো এই ঘরেরই তক্তপোষের নিচে তোষাখানায় যাওয়ার পথ আছে। জয়চরণ সিংহ আমায় বলেছিল ওই পথ ধরে 5টি দরজার প্রথম দরজা পর্যন্ত কিছুটা যাওয়া যায়। কাজেই তক্তপোষের তলায় গুড়ি মেরে প্রবেশ করলাম। কিন্তু কোথায় তোষাখানায় যাওয়ার পথ? কিভাবে প্রবেশ করব ভেতরে, এসব ভাবতে ভাবতেই দরজার সামনে এসে দাঁড়ালো দুটি পা। শুনতে পেলাম, তারানাথ, তারানাথ। এই গলা আমার চেনা। আমায় ডাকছে আমার খুব পরিচিত এক মুখপাত্র, মোহনলাল। গুরুদেবের ওখান থেকে যে আমায় এই বাড়িতে নিয়ে এসেছে। আমি ধরে প্রাণ ফিরে পেয়ে তক্তপোষের তলার থেকে বের হলাম। আমায় দেখে সে বলল, তাড়াতাড়ি আমার সঙ্গে চলে এসো, নইলে প্রাণে বাঁচবে না। আমি দ্রুত তার পিছু নিলাম। আগেই বলেছি দুর্গের ভেতরে প্রবেশ করবার এবং প্রস্থান করবার একটাই পথ থাকে। আমিও কিন্তু মোহনলালের সঙ্গে সেই পথ থেকেই বের হলাম, কিন্তু যে দ্বাররক্ষী অথবা পাইকদের ভয়ে আমি পাচ্ছিলাম তাদের কাউকেই দেখলাম না। আমার পথপ্রদর্শক পাঁচিলের গায়ে ঝোলানো একটি মশাল তুলে নিয়ে রাগ পায়ে আমায় নিয়ে চলল গুরুদেবের আস্তানার দিকে। নিজের চোখের সামনে যে রোমহর্ষক ঘটনাটি দেখেছি তা মোহনলালের সামনে বললাম না, পাছে আমার অজান্তেই কোনো ভুল মন্তব্য করে বসি। জঙ্গল কেটে এগিয়ে যেতে যেতে যেখানের থেকে আস্তানার ধুনির আগুন দেখতে পেলাম, সেইখানে এসেই মোহনলাল বলল, আমি আর এগোবো না, তুমি চলে যাও গুরুজির কাছে, উনি তোমার অপেক্ষা করছেন। আমায় এখনই দুর্গে ফিরতে হবে। বলে সে চলে গেল। এবার আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। নিজের মনের ভেতরের অপার উত্তেজনা ফেটে বেরিয়ে পড়তে চাইছে তখন আমার, আর সেটা খুবই স্বাভাবিক। গুরুদেব দাঁড়িয়েছিলেন আমারই পথ চেয়ে। তার মুখে লেগে রয়েছে প্রশান্তির হাসি। আমি একেবারে তার পায়ের সামনে ষষ্ঠাঙ্গে পড়লাম। গুরুদেব, আমি নিজের চোখের সামনে দেখেছি অম্বিকাচরণ তার ভাই জয়চরণকে খুন করেছে। গুরুদেব, আমার সামনে একটা মানুষকে প্রাণ হারাতে হলো, আমি কিচ্ছু করতে পারলাম না। গুরুদেব, আপনি এর একটা বিহিত করুন। আমি জানি আপনি অন্যায়কে প্রশ্রয় দেবেন না। গুরুদেব, অম্বিকাচরণের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সেই তার ভাইকে খুন করেছে। আপনি কিছু একটা করুন গুরুদেব। গুরুদেব আমার হাত ধরে ধীরে ধীরে দাঁড় করালেন। তারপর বললেন, আমি কিভাবে বিহিত করব বল দেখি বৎস। আমি তো সে খুন নিজের চোখে দেখিনি। আমি তো দেখেছি গুরুদেব, আমি নিজের চোখের সামনে দেখেছি একটি ধারালো ছুরি দিয়ে কি নৃশংসভাবে নিজের ভাইকে সে মেরেছে।
আপনি আমায় বিশ্বাস করুন গুরুদেব, আমার সামনে ঘটেছে পুরো ঘটনাটা। আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, নিজের চোখে। শান্ত হ বৎস, শান্ত হ। তুই দেখলি কি করে সেটা আগে আমাকে বল। তুই তো অন্ধ তারানাথ, অন্ধ মানুষ কি দেখতে পায়? এ আপনি কি বলছেন গুরুদেব? অন্ধ তো আমি ওদের কাছে, কিন্তু আপনি তো জানেন আমি ওই দুর্গে আপনার কথাতেই অন্ধ হয়ে প্রবেশ করেছিলাম। এখন ভনিতা করবার সময় নয় গুরুদেব, আপনি কিছু একটা করুন, নাহলে একটা খুনি পালিয়ে বেঁচে যাবে গুরুদেব। থাম! অন্ধের চরিত্রে থাকা অবস্থায় যা দেখেছিস তা অন্ধের মতনই ভুলে যা তারানাথ। আমি চাইলে তোকে ওই বাড়িতেই রেখে শুলে চড়াতে পারতাম, কারণ তুই ওই ঘরে থাকাকালীনই জয়চরণের হত্যা হয়েছে। এতগুলো পাইক পেয়াদা রক্ষীদের দৃষ্টিভ্রম করিয়ে মোহনলালকে দিয়ে তোকে এখানে নিয়ে আসতাম না। তার মানে আপনি সমস্তটাই জানেন, আর জেনে শুনেও এর কোনো প্রতিবাদ করবেন না? করব 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 বৎস, প্রতিবাদ করব। অম্বিকা চরণকে উপযুক্ত শাস্তি দেব, তবে তার সময় এটা নয়। আগে আমায় জানতে হবে ওই জয়চরণ মৃত্যুর আগে তোকে কি কি জানিয়ে গেছে, কোথায় আছে এই দুর্গের তোষাখানা। বুঝলাম আমি খুব বাজেভাবে এই লোকনাথ চক্রবর্তীর ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়েছি। সে নিজের স্বার্থের বাইরে আর অন্য কিছুই দেখতে পায় না। প্রাণে বাঁচতে গেলে যেভাবেই হোক ওই আস্তানার থেকে আমায় বহু দূরে পালাতে হবে। বিপর্যস্ত অবস্থা থেকে নিজেকে এবার ধীরে ধীরে সংযমী করে তোলার চেষ্টা করলাম। বললাম, সে কথাই তো জয়চরণ আমায় রাতের বেলায় বলবে বলেছিল, তার আগেই তার প্রাণ নিয়ে নেওয়া হলো। মিথ্যে! আমায় মিথ্যে বলার ফল কি হতে পারে তুই জানিস? বাস্তবেই নিজের দৃষ্টিশক্তি যদি না হারাতে চাস, তাহলে সময় নষ্ট করিস না। দ্রুত বল আমায়, দ্রুত বল আমায়, কোথায় আছে তুষাখানায় যাওয়ার গুপ্ত পথ? বিশ্বাস করুন গুরুদেব, তা আমি জানি না। আমি চাবির গোছাটি নিয়ে কালকের মধ্যে ফিরে আসতাম সমস্তটা জেনে, কিন্তু বলতে বলতেই লক্ষ্য করলাম গুরুদেব তার কোমরের কোচের থেকে কিছু একটা বের করলেন। পরক্ষণেই আবিষ্কার করলাম সেটি ঝোলানো ছিল জয়চরণের কোমরে, অর্থাৎ সেই তোষাখানার চাবি। আশ্চর্য হয়ে বললাম, এই চাবি আপনার কাছে কিভাবে এলো গুরুদেব? তাহলে কি অম্বিকাচরণও? একদম ঠিক ধরেছিস বৎস। এত বড় একটা কাজে কি শুধু একটি মানুষকে কাজে লাগিয়ে রাখা যায়? তুই তো জানিস আমি তোকে পাঠানোর আগে অম্বিকা চরণকে এখানে নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু কিন্তু এই তখন আসেনি। তবে তোকে যেদিন ভোরবেলায় পাঠিয়ে দিলাম সেদিন রাতেই সে আসে। তাকেও আমি একই কথা বলি যে ওই চাবি আমার দরকার, এবং এবং চাবির বিনিময়ে আমি তাকে সঁপে দিতে পারি এই সম্পূর্ণ কোচ রাজ্য। মত্তব নেশাখোর মানুষ কখন কি মানসিকতা জেগে ওঠে কোনো ঠিক আছে নাকি? সে গিয়ে এই চাবির জন্য বেচারা ছোট ভাইটাকে মেরেই দিল। তোর কথাও তাকে বলেছিলাম এবং একই পরিচয় দিয়েছিলাম যে তুই একটা অন্ধ মানুষ। সে কারণেই ওই মর্মান্তিক ঘটনা তোর সামনেই করেছে রে। এতে তার দোষ নেই, আর যে মারা যাওয়ারই ছিল সে গেছে। তা নিয়ে এত মাথা ব্যথার কারণ কি রে তোর?
এসব শোনার পর কি আর নিজেকে সামলে রাখা সম্ভব হয়? মাথায় আমার রক্ত উঠে গেল এটা ভেবে যে এতদিন যাবৎ যে ব্যক্তির কাছে আমি পুণ্যার্জন করার জন্য পড়েছিলাম, সেই ব্যক্তি আসলে একজন স্বার্থান্বেষী ভবঘুরে শয়তান। বললাম, সুতরাং আপনি সমস্তটাই জানতেন? আপনি ওই চাবি ও তোষাখানার জন্য এতটাই উন্মাদ হয়ে গেছেন যে তার জন্য একটি কেন আরও 10টি মানুষের খুন হয়ে যায় তবুও আপনি সেগুলির অন্যায় বলে মনে করবেন না? আমি আজই এখান থেকে চলে যেতে চাই। আপনার মতো মানুষের সঙ্গ নেওয়াটাই আমার ভুল হয়েছে। যাবি যাবি, তোকে নিয়ে আমার আর দরকার নেই বৎস, যাবি তুই। তবে তোষাখানার ঠিকানাটা আমায় জানিয়ে তবে যা যেখানে খুশি, আমি তোকে আটকাবো না। আর আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। বললাম, যে তোষাখানায় পৌঁছাবার জন্য আপনি মরিয়া হয়ে উঠেছেন, জেনে রাখুন সেখানে কিন্তু কোনো ধন দৌলত ঐশ্বর্য নেই। সেখানে আছে কেবল একটি মণি, নীলকান্ত মণি, যা ওই বাড়ির কোনো ব্যক্তির হাতেই প্রজ্বলিত হবে। রাজবংশ ব্যতীত বহিরাগত কোনো ব্যক্তির হাতে ওই মণি প্রাণ পাবে না। এবার লোকনাথ চক্রবর্তী একটি আশ্চর্য কথা বলল আমায়। ধুনির আগুনের দিকে এক দৃষ্টিতে সে তাকিয়ে বললে, আমার শরীরে এই রাজবংশেরই রক্ত বইছে বৎস। আমি রঘুনাথ সিংহের বড় ছেলে এবং বর্তমান রাজা বিশ্বনাথ সিংহের দাদা বিজয় চরণ সিংহ। নীলকান্ত মণি যে আমার হাতে প্রজ্বলিত হবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? আমি অবাক হয়ে তার দিকে চেয়ে রইলাম কিছুক্ষণ। জয়চরণ সিংহ বলেছিল তার জ্যাঠামশাই রঘুনাথ সিংহ মারা যাওয়ার পরের থেকেই আর বাড়িতে ফেরেননি। তাহলে এতদিন যাকে গুরুদেব বলে মেনেছিলাম, সে এই বাড়ির অন্যতম উত্তরাধিকারী। কিন্তু কিভাবেই বা কেবল মুখের কথায় মেনে নি ইনি সেই বিজয়চরণ সিংহ? বললুম, আগে প্রমাণ করুন আপনিই সেই ব্যক্তি, নইলে আমি কিভাবে বিশ্বাস করব আপনাকে? প্রমাণ? প্রমাণ তুই তখন পাবি যখন নিজের চোখের সামনে দেখবি ওই নীলকান্ত মণি আমার হাতের স্পর্শে একটা আলোক পিণ্ডে পরিণত হয়েছে। কিন্তু আমি এই দৃশ্য দেখব কি করে? অথবা যদি আপনার হাতে সেটি এসে পড়ার পরেও কোনো রকম পরিবর্তন না হয়, তাহলে ওটি আমি তোকে দিয়ে দেব পুরস্কার স্বরূপ। কারণ ওই বস্তুটি বিশাল ধ্বংসের হাতের থেকে এই দেশকে রক্ষা করতে পারে বাবার মুখে শুনেছিলাম। যদি আমি শেষ রক্ষা না করতে পারি, তাহলে তো আর এই বংশে কেউ রইল না। অম্বিকার হাতে ওই মণি গিয়ে পড়লে সে নির্ঘাত তা বিক্রি করে দেবে অর্থের লোভে। কিন্তু আমার অর্থ চাই না বৎস, আমি চাই বাবার অসম্পূর্ণ কাজটিকে সম্পূর্ণ করতে। উনি আমায় জীবিত অবস্থায় বিশ্বাস করতে পারেননি। পরলোক থেকে আশা করি উনি আমার এই কাজ দেখবেন। তুই আমায় নিয়ে চল সেই ঠিকানায়। আর আর সময় নেই আমাদের হাতে। জয়চরণ মারা গেছে সে খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। অহোম রাজ্যের থেকে খুব শীঘ্রই এই কামতাপুর দখলের প্রস্তুতি নেবে। আর তখন আর ওই দুর্গ আমাদের আওতায় থাকবে না। তুই দ্রুত আমায় তোষাখানার পথ দেখা। যুক্তির দিক থেকে ভাবতে গেলে গুরুদেব ওরফে লোকনাথ চক্রবর্তী একেবারেই রাজকূটনীতিবিদদের মতোই কথাটি বললেন। আসলেই তাই। কামতাপুরের বর্তমান তেজি যুবরাজ জয়চরণ সিংহ মারা যাওয়ার খবর পেয়ে অঙ্গরাজ্য অহোম একেবারে নড়ে চড়ে বসবেই। আর একবার এই রাজ্য তাদের আয়ত্তে চলে আসলে ওই দুর্গে প্রবেশ করা এক প্রকার অসম্ভব হয়ে যাবে।
কাজেই কেদারনাথ চক্রবর্তীর দিয়ে যাওয়া নীলকান্ত মণি এবং তার বলে যাওয়া অজানা সমূহ বিপদের হাতের থেকে মানুষকে রক্ষা করার একটাই উপায় তখন আমার কাছেও অবশিষ্ট। সেটি হলো এই লোকটিকে ওই তোষাখানায় নিয়ে যাওয়া, এবং যদি ইনি সত্যি বিজয়চরণ সিংহ অর্থাৎ এই রাজবাড়ির বংশ পরিচিত হন, তবে তার মাধ্যমেই মানুষকে রক্ষা করার একটা উপায় অন্বেষণ করা। বললাম, আমায় জয়চরণ বলে গেছে ঠিকানা, তবে সেখানে এখন যাওয়াটা কি সম্ভব হবে? আমাদের যেতে হবে ওই পশ্চিমের ঘরের ভেতরেই, যার সামনে সে খুন হয়েছে। এখন তো সেখানে লোকে লোকারণ্য। ওগুলো এখন আমার উপরে ছেড়ে দে বৎস। দুর্গে এখন মোহনলাল আর চনাদুয়েক রক্ষী ছাড়া আর অন্য কেউ নেই। জয়চরণের দেহ নিয়ে যাওয়া হয়েছে রাজবাড়িতে, ফলে সমস্ত ভিড়টাই এখন সেখানে। আমি আমার পাখিটিকে পাঠিয়ে দিচ্ছি, তাকে দেখেই মোহনলাল বুঝে যাবে যে আমি বেরিয়ে পড়েছি দুর্গের উদ্দেশ্যে। ও রক্ষীদেরকে সরিয়ে দেবে। আমাদের মনে রাখতে হবে যে হাতে সময় আছে শুধুমাত্র ভোরের আলো ফোঁটা পর্যন্ত। তার মধ্যেই যা করার করতে হবে। চলে আয়। লোকনাথ চক্রবর্তী নিজের পোষ্য শালিকটিকে হাতের ইশারায় নিজের কাছে ডেকে কিছু একটা কানে কানে পরিয়ে তাকে উড়িয়ে দিল। আমরাও পুনরায় হাঁটা শুরু করলাম দুর্গের উদ্দেশ্যে। কিছু দূর এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম, জয়চরণ যে খুন হয়েছে সে চিহ্ন তার শরীরে স্পষ্ট। তো এই বিষয়ের কোনো তদন্ত হবে না যে কে তাকে দুর্গের ভেতরে এসে খুন করে গেল? উফ, বড্ড প্রশ্ন করিস তুই। যা বলি শোন। সে কাহিনীও সাজানো আছে তারানাথ। রাজা বিশ্বনাথ জানে জয়চরণকে খুন করেছে ওর খাস চাকর বীরবল। ফলে ঘটনা দাঁড়ালো এই যে বীরবল তোষাখানার খোঁজ পেয়ে তার মনিবের থেকে চাবি ছিনিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করে তাকে খুন করে, এবং সেই দৃশ্য নিজের চোখে অম্বিকাচরণ দেখে ফেলে। রাগে ও কষ্টে তখন সে উন্মাদ হয়ে গিয়ে বীরবলের প্রাণ নেয়। তুই চলে আসার পরে অম্বিকা বীরবলকেও মেরে দিয়েছে ঘটনাটা সাজানোর জন্য। তবে 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 যে চাবির জন্য এত মৃত্যুলীলা, সে চাবিটা কিন্তু পাওয়া যায়নি। অম্বিকার সঙ্গে বীরবলের ধস্তাধস্তিতে সেটি জঙ্গলেই কোথাও হারিয়ে গেছে। রাজা বিশ্বনাথ এখন এটাই জানে, কিন্তু সেই চাবি এখন আমার মুঠোয়। চলে আয়, আর কোনো প্রশ্ন নয়। ভাবতে পারছো কি নিষ্ঠুর মানুষের সঙ্গে আমি চলেছি তখন কোনো এক অজানা শুভ সম্ভাবনার খোঁজে। মানুষের প্রাণ বাঁচানোই যে ব্যক্তির লক্ষ্য, সে কি এভাবে মানুষের প্রাণ কেড়ে নিতে পারে? তবে আমিও বা কি করব আর তখন? মনের মধ্যে ভয়, মঙ্গল, অমঙ্গল সমস্ত কিছুর দামামা একসাথে বেজে চলেছে। মনে মনে ছোট ঠাকুরদা কেদারনাথ চক্রবর্তীর নাম জপ করতে করতে চলতে থাকলাম। ওনার ইচ্ছেতেই নিশ্চয়ই আমি এখানে এসে পড়েছি, যা হবে ওনার ইচ্ছেতেই হোক, এমন একটা মনের ভাব আমার তখন। জঙ্গল পেরিয়ে দুর্গের বিরাট পাঁচিল ঘেঁষা পথ ধরলাম। মাথার উপরের থেকে পাঁক খাচ্ছে লোকনাথ চক্রবর্তীর শালিক পাখিটা। মোহনলাল দাঁড়িয়েছিল মূল ফটকের সামনে। দ্বাররক্ষী কেউ নেই। জানি না তাদের সঙ্গেও আবার মর্মান্তিক কিছু করা হয়েছে কিনা। সেই সময়ে আমার মনের অবস্থা তোমাদের বোঝাতে পারবো না হে। তা বোঝানোর ভাষা একমাত্র আছে বলিষ্ঠ কলমধারী লেখকদেরই। মোহনলাল গুরুদেবকে পশ্চিমের ওই ওপরের ঘরে যাওয়ার সিঁড়ি আরও একবার দেখিয়ে দিল। উনি আমার হাত ধরে প্রায় টানতে টানতে ছুটলেন উদ্দেশ্য ভঞ্জন করতে। সেই পুরনো উপাসনা গৃহ, উঁচু উঁচু দুর্গম সিঁড়ি পেরিয়ে আবার চলে এলাম পশ্চিমের ওই ঘরটির সম্মুখে।
দরজার সামনে মেঝেতে তখনও জয়চরণের শরীর থেকে নির্গত রক্তের আষ্টে গন্ধ ছড়াচ্ছে। মনকে শক্ত করে বললাম, এই ঘরের তক্তপোষের নিচে আছে তোষাখানায় যাওয়ার পথ। লোকনাথ চক্রবর্তী চোখের নিমেষে গুড়ি মেরে তক্তপোষের তলায় ঢুকে পড়ে আঙুল দিয়ে মেঝের বিভিন্ন জায়গায় টোকা দিয়ে পরীক্ষা করতে থাকলো। শব্দ শুনেই বুঝতে পারছিলাম মেঝের তলাটা ফাঁপা, অর্থাৎ জয়চরণ আমায় এক ফোঁটা মিথ্যে বলে যায়নি। মশাল নিয়ে আয়, মশাল নিয়ে আয় তারানাথ। দেখ দেখ কোন জায়গার থেকে পথ আছে, খুঁজে দেখ। হাজারো প্রতিবন্ধকতা আমার পা দুটোকে টেনে ধরতে চাইলেও কি যেন একটা মহাবিশ্ব সম সম্ভাবনার শেকল আমার হাতে পরিয়ে দিয়েছে নিয়তি। আমি গুরুদেবের কথা মতো মশালের আলো ঝুঁকিয়ে নিয়ে মেঝেতে খোঁজাখুঁজি শুরু করলাম এবং পেয়েও গেলাম এমন একটি পাথর, যে পাথরটিকে দেখলেই বোঝা যায় যে বাকি মেঝের পাথরগুলির থেকে ওই খণ্ডটি কেমন যেন পৃথক হয়ে আছে। আমার সঙ্গে সঙ্গে তারও চোখ পড়ল ওই অংশটির দিকে। মুখে লালসা মিশ্রিত হাসি নিয়ে সে এগিয়ে এলো পাথরটির দিকে। তারপর বলল, আয় আয় তারানাথ, হাত লাগা। আমরা পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি খুঁজে অসাধ্য সাধনের পথ। প্রথমে ভাবিনি যে আমাদের আঙুলের চারেই পাথরটি আলগা হয়ে উঠে আসবে, কিন্তু কোনো দৈব ক্ষমতা বলে কিনা জানি না, অত বড় পাথরের চতুর্ভুজটি যৎসামান্য কসরতেই সরিয়ে ফেলা গেল মেঝের থেকে। উন্মুক্ত হলো গভীর অন্ধকারের মধ্যে নেমে যাওয়া একটা সিঁড়ি পথ। প্রথমে আমরা দুজন মিলে তক্তপোষটি সামান্য সরিয়ে নিলাম, তারপর হাতে মশাল তুলে নিয়ে ব্যস্ত সমস্ত হয়ে নিচে নামতে শুরু করলো লোকনাথ চক্রবর্তী। আমি রইলাম তার পেছন পেছন। হৃৎপিণ্ডের ঘন ঘন ওঠানামার শব্দ আমি তখন স্পষ্ট শুনতে পাচ্ছি। সিঁড়িপথ খানিকটা নামার পরেই শেষ হয়েছে একটি দরজার সামনে। গুরুদেব দরজার ওপরে কিছু লেখা আছে দেখে সেদিকে মশালটা উঁচু করে ধরল। দেখলাম ভালো করে লেখাটা। দেবনগরী ভাষায় লেখা আছে, পঞ্চমণির এক মণি কোচ রাজ্যের কোলে, বাকি রইল 4টে মণি যোগ্য হলেই মেলে। বুঝলাম এই একটা মণিতেই ব্যাপারটি সীমিত নয়, এরকম আরো 4টি মণি আছে, তা মিলবে সেই ব্যক্তির দ্বারাই যে যোগ্য। লোকনাথ চক্রবর্তী এটি পড়ার পরে যেন আরো বেশি উন্মাদ হয়ে উঠলেন। দ্রুত কোমরের থেকে চাবি বের করে ওই গোছার সব থেকে ছোট চাবিটি যথাস্থানে ঢুকিয়ে মোচড় দিতে বোঝা গেল সেটি ওই দরজার চাবি নয়। কাজেই ঠিক তার বিপরীত প্রান্তে সব থেকে বড় চাবিটি দিয়ে এবার চেষ্টা করা হলো এবং খুলে গেল এক পাল্লার দরজাটি। আবার খানিকটা নিচে নামবার পর আরো একটি দরজা পাওয়া গেল, যেখানে ওই প্রথম দরজার মতোই একই জিনিস খোদাই করে লেখা আছে। যথাক্রমে একের পর এক দরজা বড় থেকে ছোট আকৃতির চাবির দ্বারা উন্মুক্ত করতে করতে আমরা এসে পৌঁছালাম এমন একটি ফাঁকা জায়গায়, যে জায়গার বর্ণনা দিতে গেলে বলা যায়, চারিদিক থেকে সুড়ঙ্গ করতে করতে যদি কোনোভাবে প্রত্যেকটা সুড়ঙ্গের মুখ এক স্থানে জুড়ে দেওয়া যায়, তাহলে সে মধ্যেকার শূন্যস্থানের প্রকৃতি যেমন হয়, এ জায়গাও ঠিক তেমন। এক কথায় বলতে গেলে এমন একটি ঘরে আমরা দাঁড়িয়ে আছি, যে ঘরের চারিদিকে দেওয়াল ভেঙে ভেঙে বৃত্তাকারে ছড়িয়ে আছে অজস্র দরজা বা সুড়ঙ্গ পথ। লোকনাথ চক্রবর্তী বললে, কোথায় সেই নীলকান্তমণি? আর এই জায়গায় সুরঙ্গ করে কারা এসেছে আমাদের আগে? জয়চরণ কি তাহলে মিথ্যা কথা বলল? হ্যাঁ,
আমার মনে হয় না সে আমায় মিথ্যে বলেছে, বরঞ্চ এমন কেউ বা কারা এই কাজটি করেছে যে ভালোভাবে জানে এখানে কি আছে। ঘরটির মেঝের দিকটা ভালোভাবে খুঁজুন তো, আমি আশপাশটাই দেখছি। আমি ইট সুড়কির স্তূপগুলি সরিয়ে সরিয়ে শুরু করলাম খোঁজাখুঁজি। লোকনাথ চক্রবর্তী ফাটল ধরা মেঝের ওপরে ঝুঁকে পড়ে বাজ পাখির নজর দিয়ে অন্বেষণ করছে নির্দিষ্ট মণিটি। মিনিট 10 কি 15 পার হওয়ার পরে যখন অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি, তখন শুনতে পেলাম, তারানাথ, এদিকে আয় বৎস। আমি পেয়েছি সেই মণি। এই দেখ এই আশ্চর্য নীল রঙের প্রবালের ন্যায় পাথরটি। কি অপরূপ সুন্দর এই বস্তু! কিন্তু গুরুদেব, আপনার কথা অনুযায়ী আপনি যদি এই বংশের প্রয়াত রঘুনাথ সিংহের জ্যেষ্ঠ পুত্র বিজয়চরণ সিংহ হয়ে থাকেন, তবে এই নীলকান্ত মণি তো আপনার হাতেও প্রজ্বলিত হলো না। তবে এই পাথরের আর কার্যকারিতা রইল কি? আরে সব ভুয়ো কথা, কোন এক ভবঘুরে ফকিরের। মণিমাণিক্যের জ্ঞান ছিল না, তাই হয়তো বাবাকে দিয়ে গেছিল এই মণি। যত সব আজগুবি গল্প বানিয়ে। যে ব্যক্তি এসেছিল এই বাড়িতে সে কোনো ভবঘুরে পথিক যদি হতো, তাহলে যে রঘুনাথ সিংহকে কেউ বাঁচাতে পারছিল না, তাকে সে এসে সুস্থ করে তুলেছিল কি করে? এবার লোকনাথ চক্রবর্তী যেন একটু দমে গেলেন। আমি কৌতূহলপূর্বক ওনার হাতে ধরা মণিটির দিকে আরও একটু ঝুঁকতেই উনি সেটি আমার হাতের দিকে এগিয়ে দিলেন ছুঁয়ে দেখবার জন্য। আমি কম্পিত হস্তে মণিটি গ্রহণ করতেই চোখের পলকে তার থেকে ঠিকরে বের হলো অসংখ্য নীল আলোক দ্যুতি। কি তীব্র সেই আলোর তেজস্ক্রিয়তা, তাকিয়ে থাকা যায় না। ধীরে ধীরে চোখ ধাতস্থ হয়ে এলে লক্ষ্য করলাম লোকনাথ চক্রবর্তী বিস্ময়ে ও আতঙ্কে জর্জরিত হয়ে পাশের এক ইট সুড়কির স্তূপের ওপরে বসে পড়েছেন। এমন সময় ওই ঘর সংলগ্ন কোনো এক গুহার ভেতর থেকে ভেসে এলো, ওম হ্রিম ক্রিম সর্বশত্রুস্তম্ভিনী ঘোর কালিকায় ফট। কে আসছে ওই নেপথ্যে ঢাকা অন্ধকার সুড়ঙ্গের ভেতর থেকে? কমেন্ট করে জানান আমাদের। পরবর্তী পর্ব নিয়ে রাজপ্রতাপের ঠিক খুব শীঘ্রই আসতে চলেছে আপনাদের কাছে। তখন মিলিয়ে দেখা যাবে কার অনুমান কতটা ঠিক। এতক্ষণ আপনারা শুনছিলেন প্রজেক্ট পার্সিং শো সিজন 6 থেকে দ্বিতীয় কাহিনী চিলাপাতার সোনার কেল্লা। গল্পটি ভালো লেগে থাকলে আর পরবর্তী পর্বটি না মিস করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে দেবেন, যাতে গল্পটি আসার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো তবে এখানেই শেষ করছি। খুব শীঘ্রই ফিরছি আবার পরবর্তী পর্ব নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রাজপ্রতাপের ঠিক। ধন্যবাদ।